বন্ধুরা, আজ আমরা আপনাকে মাত্র 10 বছরের এক ছোট্ট মেয়ের গল্প শোনাবো, যেই ছোট্ট বয়সী মা হয়ে গেল। এগিয়ে যাওয়ার আগে যদি আপনি এই ভিডিওটিতে একটি লাইক করে না থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করুন। এই গল্পটি আমাদেরকে এক লেডি ডাক্তার শাবানা শোনাচ্ছে। ডাক্তার শাবানা বলেন, জীবনে অনেক অদ্ভুত মুহূর্ত এসেছে যেগুলো নিয়ে কথা বলা যায়, কিন্তু এই ঘটনাটি আমার জন্য এতটাই চমকপ্রদ ছিল যে তা আমাকে শুধু হতবাকই করেননি, বরং আমার নিজের কন্যাদের ভবিষ্যৎ নিয়েও চিন্তিত করে তুলছে। ডাক্তার শাবানা বললেন, সোমবারের দিন ছিল যখন এক মহিলা তার 10 বছরের মেয়েকে আমার চেম্বারে নিয়ে এলো। আমি যখন সেই ছোট্ট মেয়েটিকে দেখলাম তখন হতভম্ব হয়ে গেলাম। মেয়েটির পেট অস্বাভাবিকভাবে ফুলেছিল। প্রথমে মনে হলো হয়তো কোনো অসুখ বা অসুবিধা হতে পারে এবং পেটে কোনো ধরনের পানি জমছে, কিন্তু যখন মেয়েটির মায়ের দিকে তাকালাম দেখলাম তার চোখ কান্না ভরা। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে, আপনি কাঁদছেন কেন? আমার কথা শুনে সে আমার সামনে হাত জোর করে কাঁদতে লাগলো। আমি কিছুই বুঝতে পারছিলাম না। অবাক হয়ে যখন তার দিকে তাকালাম, সে কাঁদতে কাঁদতে বলল, ডাক্তার সাহেবা, আমার ইজ্জত বাঁচিয়ে নিন। আমি মেয়েটির মায়ের দিকে তাকিয়ে বুঝে গেলাম যে মেয়েটি গর্ভবতী। আমি বিস্মিত হয়ে গেলাম। এখন তার মা চাইছে আমি যেন তার মেয়ের ইজ্জত রক্ষা করি, যেন কেউ কিছু জানতে না পারে। আমিও বিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে বললাম, আমি আগে আল্ট্রাসাউন্ড করব। কিন্তু তার মা তৎক্ষণাৎ বলে উঠল, না ডাক্তার সাহেবা, আল্ট্রাসাউন্ডের কোনো দরকার নেই। আপনি তো ডাক্তার, আপনার তো দেখেই বোঝা উচিত। আমার মেয়েটির পেট দেখে ডাক্তার শাবানা বললেন। আমি বললাম, ব্যাপারটা এমন নয়, কিন্তু আমাকে মেয়েটি পরীক্ষা করতে হবে। আমাকে দেখতে হবে শিশুটির অবস্থা কেমন, জানতে হবে কিভাবে এই মেয়েটি গর্ভবতী হলো, ওর সাথে কি কোনো অন্যায় বা জোর জবরদস্তি হয়েছে। তখন মেয়েটির মা বললেন, না ম্যাম, আমি কিছুই জানি না, আপনি নিজে ওকে জিজ্ঞাসা করুন। ও তো আমাদের মান সম্মান নষ্ট করতে কোনো কসর রাখেনি। এটা বলেই সে তার নিজের মেয়ের দিকে ঘৃণা ভরা দৃষ্টিতে তাকাতে লাগলো। তারপর আবার কাঁদতে কাঁদতে আমার সামনে হাত জোর করে বলল, আমার স্বামী যদি এটা জানতে পারে তাহলে ওকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলবে। আমি তখন হতভম্ব হয়ে বললাম, কিন্তু আপনার মেয়ের পেট এত বড় হয়েছে, আপনার স্বামী কি এতদিন কিছুই বুঝতে পারেনি? সে চোখের জল মুছতে মুছতে আমাকে বলল, না ম্যাম, সে মনে করে ওর পেটে পানি জমেছে বা কোনো ইনফেকশন হয়েছে। আমার মেয়ে খুব ভালো মেয়ে, আমাদের পরিবারেও কেউ এমন নোংরা কাজ করতে পারে না। আমাদের স্কুলও ভালো, পরিবেশও ভালো। কিন্তু এটা বলেই সে মাথা নিচু করে ফেলল। আমি মনে মনে ভাবলাম, এটা তো অসম্ভব। কোনো পুরুষের স্পর্শ ছাড়া, কোনো অন্যায় বা জোর জবরদস্তি ছাড়া কিভাবে এই ছোট্ট মেয়েটি গর্ভবতী হয়ে গেল? কেউ না কেউ তো কোনো না কোনো ভাবে অপরাধ করেছে। কোথাও না কোথাও এই মায়ের কোনো গাফিলতি ছিল, তা না হলে এই ছোট্ট মেয়েটির এই অবস্থা কেন হলো? আমি যখন তাকে দেখলাম, আমার মা আমার চোখের দিকে তাকাতেই পারছিল না। মনে হচ্ছিল সে আমাকে পুরো সত্যিটা বলতে চাইছে না। আমি বললাম, আপনাকে মেয়ের আল্ট্রাসাউন্ড করতেই হবে, তবেই বোঝা যাবে সে কত মাসের গর্ভবতী এবং তার চিকিৎসা কিভাবে করা যাবে। আর তখন আমার কথা শুনে সে রাজি হয়ে গেল। আমি যখন মেয়েটিকে আল্ট্রাসাউন্ড রুমে নিয়ে যেতে চাইলাম, তখন হঠাৎ সে বলে উঠল, ডাক্তার সাহেবা, আমি ওর সাথে যাব, ওকে একা ছাড়তে পারবো না। মনে হচ্ছিল সে মেয়েকে একা আমার কাছে রাখতেই চাইছে না। হয়তো ভয় পাচ্ছিল যে মেয়েটি আমার সঙ্গে কিছু বলে ফেলবে। ব্যাপারটা আমার একটু অদ্ভুত লাগলো। তবে প্রাইভেট ক্লিনিকে এমন নাকরামি নতুন কিছু না। সরকারি হসপিটালে হলে মানুষ ডাক্তার যা বলে তাই মেনে নেয়, কিন্তু প্রাইভেট ক্লিনিকে কেউ কিছু শুনতে চায় না। যাই হোক, মেয়েটির মা যখন তার সঙ্গে আসতে চাইল, আমি কিছুই বললাম না। সে আমার সঙ্গে রুমে ঢুকে বসলো। আমি যখন আল্ট্রাসাউন্ড করতে গেলাম, সে স্ক্রিনের দিকে তাকিয়েছিল। আর তখন হঠাৎ সে জিজ্ঞাসা করলো, আপনার কি মনে হয়, কোনো আশা আছে? মানে আমার মেয়ের সম্মান রক্ষা পাবে? শাবানা বলে উঠলেন, দেখুন, আপনি সম্মান আর অসম্মানের কথা বলছেন কেন? এটা তো একটি ছোট্ট মেয়ে, সে কোনো অপরাধ করেনি। আপনার উচিত হবে তার চারপাশের পরিবেশের দিকে খেয়াল রাখা। সে কার সাথে মিশছে, কোথায় যাচ্ছে, কে তার আশেপাশে থাকে। আর তখন আমি সবকিছুই বুঝে গিয়েছিলাম। আল্ট্রাসাউন্ড রিপোর্ট করতে আমার কোনো সমস্যা হয়নি, কিন্তু কিভাবে মাকে বলবো সেটাই ভেবে পাচ্ছিলাম না। যদি সে রেগে গিয়ে মারধর করে? অবশেষে শান্তভাবে বললাম, শুনুন, আপনার মেয়ে খুব নাজুক অবস্থার মধ্যে রয়েছে। এই মুহূর্তে তার জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। আপনি যদি সত্যি তার মঙ্গল চান তাহলে তাকে ভালোভাবে আগলে রাখুন। আমি একটুখানি থেমে বললাম, আপনার 10 বছরের মেয়ে গর্ভবতী এবং
এবং সে অন্তঃসত্ত্বা। আমার কথা শুনে সে স্তব্ধ হয়ে গেল। আমি সাবধান করে বললাম, এমন অবস্থায় যদি ঔষধ দিয়ে কিছু করার চেষ্টা করেন তাহলে ও সারা জীবনের জন্য বিপদ ডেকে আনবে। যা হয়েছে তা মেনে নিন, আপনার মেয়ের যত্ন নিন, শিশুটির জন্ম হতে দিন। অবৈধ কিছু করা ঠিক হবে না, আর এই ব্যাপারে কিছু করা সম্ভব নয়। প্রথমত তার বয়স খুবই কম, আর দ্বিতীয়ত হলো আপনার মেয়ের পরিস্থিতি খুবই সংকটাপন্ন। দয়া করে তার যত্ন নিন এবং তাকে বাড়ি নিয়ে যান। আমি ওই মহিলাকে এই কথাগুলো বলে শান্ত করার চেষ্টা করলাম, কিন্তু সে কান্নায় ভেঙে পড়ল। বলল, ডাক্তার সাহেবা, আপনি যা বলছেন তা একেবারেই অসম্ভব। যদি আমি আমার মেয়েকে বাড়ি নিয়ে যাই তাহলে সে জন্ম নেওয়ার আগেই তার বাবা জীবন্ত মাটিতে পুঁতে ফেলবে। আপনি যদি আমার জায়গায় থাকতেন তাহলে বলুন তো আপনি কি করতেন? যদি আপনার মেয়ের সঙ্গে এমন হতো আর সে মা হয়ে যেত তাহলে আপনার স্বামী আপনাকে ক্ষমা করতেন? আর সব দোষ তো মেয়েদের ঘাড়েই পড়ে, সব প্রশ্ন তো চরিত্রের উপরেই ওঠে। আমি তাকে বাড়িতে নিয়ে যেতে পারবো না। আপনি কিছু একটা করুন, না হলে আমার কাছে একটাই রাস্তা বাকি থাকবে, আমার মেয়েকে ছেড়ে চলে যাওয়া। ডাক্তার শাবানা বললেন। আমি তাদের নিষ্ঠুরতা দেখে হতবাক হয়ে গেলাম। আপনি কি সত্যি আপনার মেয়েকে ফেলে চলে যাবেন? আপনার মেয়ে ছাড়া আপনার আর কি আছে? আমি তাকে জিজ্ঞেস করলাম, আর তখন সে বলল, দেখুন ম্যাডাম, আমি কিছুই জানি না। যদি আপনার কাছে কোনো সমাধান থাকে দয়া করে আমাকে বলুন, না হলে এই মেয়ে মৃত্যুর মুখে পড়বে, নয়তো আপনি কিছু একটা করুন। তার কথা শুনে সে আরো ফুপিয়ে কেঁদে উঠল। আমি তখন তাকে একটি প্রস্তাব দিলাম। আমি বললাম, যদি তুমি তোমার মেয়েকে আমার ক্লিনিকে রেখে দাও, যতদিন সে না সুস্থ হয় ততদিন তুমি তাকে বাড়ি নিয়ে যাবে না, তাহলে কি সেটা সম্ভব? সে সঙ্গে সঙ্গে বলল, হ্যাঁ সেটা সম্ভব। আমি আমার স্বামীকে বলে দিব আমি আমার মেয়েকে বোনের বাড়িতে পাঠিয়ে দিয়েছি, আর বোন তো বোনই হয়, সে আমার পাশে থাকবে। সে তো জানেই আমার মেয়ের কি অবস্থা। আমি আমার স্বামীকে কোনোভাবে এই কথা বলে সামলে নিব। শুধু বলুন এর জন্য আপনি কত টাকা নিবেন? সে অসুস্থ ছিল, আবার অসহায়ও ছিল, মেয়ের জন্য দিশেহারা হয়ে পড়ছিল। আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, আমি কোনো টাকা নিব না, আমি কেবল এই মেয়েটির প্রতি দয়া করে তোমাকে এটা বলছি। আর তাছাড়া আমার ক্লিনিকে রাতের বেলা কেউই থাকে না, শুধু আমিই থাকি, আমি তার যত্ন নেই। আর এই কথাটাই তো সে শুনতেছিল। সঙ্গে সঙ্গে বলল, ঠিক আছে, আমি আমার মেয়েকে এখানেই রেখে যাব। তার চলে যাওয়ার পরে আমি মেয়েটিকে জিজ্ঞেস করলাম, বেটা তুমি কি স্কুলে যাও? আর তখন সে আমাকে সব বলল। আমার মনের সন্দেহ হচ্ছিল, হয়তো স্কুলের ভ্যান চালক তার সঙ্গে কোনো খারাপ কাজ করেছে, যার ফলে এমন কিছু ঘটে গেছে। কিন্তু না, একেবারেই না। মেয়েটি আমাকে তেমন কিছুই জানালেন না, তার মধ্যে বয়ের কোনো চিহ্ন ছিল না। মনে হচ্ছিল সে জানেই না তার সঙ্গে কি হয়েছে, কবে হয়েছে, কিভাবে হয়েছে। সে আমার দিকে নিষ্পাপ চোখে চেয়ে তার পেটে হাত রেখে জিজ্ঞেস করলো, ডাক্তার সাহেবা, আমারও কি সন্তান হবে? আমি কি মা হতে পারবো? আমি সেই 10 বছরের ছোট্ট মেয়েটিকে বললাম, হ্যাঁ বেটা, তুমি মা হতে পারবে, কিন্তু তার জন্য তোমাকে খুব সাবধান থাকতে হবে। আমি তাকে দৌড়দৌড়ি করতে নিষেধ করলাম এবং বললাম, এখন থেকে তোমাকে নিজের যত্ন নিতে হবে, বিশ্রাম করতে হবে, নিজের জন্য দোয়া করো, আর মনে মনে চেষ্টা করতে থাকো। যদি কখনো কেউ তোমার সঙ্গে কোনো অস্বাভাবিক ব্যবহার করে তাহলে তা আমাকে বলো। যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে সত্যি কথা বলো। সে মাথা নেড়ে বলল, না, এমন কিছু কখনো হয়নি, আমাকে কেউ কিছু বলেনি। আমি তার কথা শুনেছিলাম, কিন্তু বিশ্বাস হচ্ছিল না। পরের দিন তার মা এলেন সঙ্গে কিছু মিষ্টি আর শুকনো খাবার নিয়ে, যা আমি মেয়েটিকে দিতে পারতাম। আমি সেগুলো নিয়ে ক্লিনিকে রেখে দিলাম। তার মা বললেন, আমি মাঝে মাঝে মেয়েটিকে এসে দেখে যাব। মেয়েটি তার মাকে মনে করত, কিন্তু তখন তার অস্থির লাগতো। আমি তাকে ক্লিনিকে রেখে দিলাম। তার সময় গনিয়ে আসছিল, আর আমি তখন চিন্তিত ছিলাম যে যদি কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে যায়। কারণ আমি তার মাকে বলছিলাম, আপনার মেয়েকে নিয়ে চিন্তা করতে হবে না, আপনার মেয়ের কেস আমার হাতে, আমি তার ভবিষ্যৎ নষ্ট হতে দিব না। অবশেষে তার প্রসবের সময় গনিয়ে এলো এবং তারপরে দুটি সুন্দর শিশুর জন্ম দিল। আমি দেখে অবাক হয়ে গেলাম, আর মনে মনে ভাবলাম, যমজ সন্তান, এমন ঘটনা আমি আগে আর কখনো দেখিনি। কিন্তু মেয়েটির অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। আমি তাকে সোজা হসপিটাল থেকে বাড়িতে নিয়ে গেলাম। এখন সে অনেক বড় হয়ে গেছে। আমার মনে দুঃখ হচ্ছে। আমি আবার তাকে জিজ্ঞেস করলাম, কিছু মনে পড়ছে? তখন সে বলল, না, বাচ্চাগুলো তারই ছিল, কিন্তু আমি তার পরিবারকে করা নির্দেশ দিলাম যে এই কথা যেন কেউ না জানে। আমি তার মাকে সব বলে দিলাম এবং এই কথাও বললাম যে এই দুই শিশু আমি নিঃসন্তান কোনো দাম্পতিকে দিয়ে দিব। তার মা নিশ্চিত হয়ে গেলেন আর আমাকে 1000 দিলেন আর বললেন, আমাদের খুব উপকার হলো, এই কঠিন সময়ে আপনি আমাদের পাশে ছিলেন। তিনি চলে গেলেন আর মনে হলো যে তিনি এখন শান্তিতে আছেন, কিন্তু আমার মন অস্থির ছিল। বারবার সেই
মেয়েটির মুখ মনে পড়ছিল। মনে হচ্ছিল সে আমাকে কিছু বলতে চায়, কিন্তু ভয়ে বা অস্বস্তিতে তিনি আমাকে কিছুই বলতে পারছে না। কিছু মাস কেটে গেল। হঠাৎ একদিন সেই মেয়েটি আবারও আমার ক্লিনিকে এলো। এবার তার মাও সঙ্গে ছিল। আর তখন মেয়েটি বোরকা ও ওড়না দিয়ে নিজেকে ঢেকে রেখেছিল। তার উচ্চতাও বেড়ে গিয়েছিল। মনে হচ্ছিল তার জীবনে আবার নতুন কোনো সমস্যা এসেছে। আর তখন আমি ভাবলাম হয়তো অন্য কোনো সমস্যার জন্য এসেছে। কিন্তু সে এসে আমার মাথায় যেন বজ্রপাত করলো। আমি তাকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে। আর তখন তার মা কেঁদে ফেলল। বললেন, ডাক্তার সাহেবা, আমার মেয়ে আবার আগের মতোই লক্ষণ দেখা দিয়েছে। আমি তখন হতভম্ব হয়ে গেলাম। আর মনে মনে ভাবলাম কিভাবে। তার মা তখন কাঁদতে কাঁদতে বললেন, আমিও কিছুই জানি না। আমি তখন হতভম্ব হয়ে গেলাম। এত ছোট মেয়েটির জীবনে বারবার এই বিষয়টি ঘটছে, অথচ সে কিছুই জানে না, তার মাও জানে না। তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমিই তো বলছিলে এমন কেউ নেই তোমার আশেপাশে যে এই কাজটা করতে পারে, তাহলে এটা হচ্ছে কি? আর তখন তার মা আরো বেশি কাঁদতে লাগলো আর বলল, ডাক্তার সাহেবা, আমি নিজেও জানি না। আমার তো তখন থেকেই পা কাঁপছে। যে মুহূর্ত থেকে আমি আমার মেয়ের ব্যাপারে এমন কিছু অনুভব করেছি, আপনি অন্তত এক পরীক্ষা করে দেখুন আমি যা ভাবছি তা সত্য নাকি। কারণ এখন পর্যন্ত আমি কোথাও এর পরীক্ষা করিনি। আপনি তো আমাকে ভালোভাবেই চেনেন, আর এই কারণেই আমি আপনার কাছে এসেছি। আপনি পরীক্ষা করে বলুন আমি যা ভাবছি তা সত্য নাকি মিথ্যে। আর তখন তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতে লাগলেন, হায় আল্লাহ, যা কিছু আমি ভাবছি তা যেন মিথ্যা হয়ে যায়, আর তা না হলে আমি মারা যাব। এখন আমি ওর বাবাকে কি বলবো? আমার জীবনে এমন ঝড় আসবে যে আমি পুরোপুরি ধ্বংস হয়ে যাব। আমি তাকে সান্ত্বনা করে বললাম, আপনি অযথা সন্দেহ করবেন না, আগে আমাকে আপনার মেয়েকে পরীক্ষা করতে দিন। যতক্ষণ পর্যন্ত পরীক্ষার রিপোর্ট না আসে ততক্ষণ আপনিও কোনো অনুমান করবেন না। কিন্তু যখন আমি তাকে আল্ট্রাসাউন্ড রুমে নিয়ে গেলাম, তখন স্ক্রিনে চোখ পড়ার সাথে সাথেই আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। আমার চোখ তখন বিস্মিত হয়ে গেল। আমি তো ভাবতেও পারিনি যে আবারও এই ঘটনা ঘটবে। আর তখন আমি মেয়েটির মাকেও সত্যিটা বলে দিলাম। সে তখন কেঁদে কেঁদে বলল, না না, আমি মিথ্যা বলিনি। আমি আমার মেয়ের কোনো অপরাধীকে চিনি না। ডক্টর সাহেবা, আপনি আমার উপর সন্দেহ করবেন, ভাববেন আমি কেমন মাঝে নিজের মেয়ের ব্যাপারে এতটুকু জানি না। কিন্তু আমি কসম খেয়ে বলছি, সত্যি করে বলছি, আমি কিছুই জানি না। এসব কি করে হলো? বিশ্বাস করেন আমার কিছুই জানা নেই। ডক্টর সাহেবা বললেন, আপনাকে চিন্তা করার দরকার নেই। ওষুধের ব্যবহারে বিষয়টা ঠিক হয়ে যাবে। তবে বারবার এমন হওয়ার ফলে আপনার মেয়ের শরীরে ক্ষতি হবে। খুব অল্প বয়সে এমন ঘটনা ঘটলে মেয়েদের জন্য খুবই বিপজ্জনক। আপনি তো জানেন ওর শরীর কেমন, একদিকে বয়স কম, অন্যদিকে দুর্বল। আপনাকে ওর যত্ন নিতে হবে। তখন আমার কথা শুনে সে বলল, হা হা, আমি অবশ্যই ওর খেয়াল রাখবো। আপনি শুধু আমাকে ঔষধ দিয়ে দিন, কিন্তু প্লিজ আমাকে বলুন আমার মেয়ের অপরাধীকে কে এমন করলো। তখন তার মা আমার ক্লিনিকে বসে কান্না করতে লাগলো। তখন আমি বললাম, এই প্রশ্নের উত্তরও আমার কাছে নেই। আমি অনেকবার আপনার মেয়েকে নানানভাবে জিজ্ঞেস করেছি, অনেকবার চেষ্টা করেছি, কিন্তু সে স্পষ্টভাবে বলছে তার কোনো অপরাধ নেই। আজ পর্যন্ত এমন কিছুই ঘটেনি। কেউ তাকে খারাপ দৃষ্টিতে দেখেনি, তাকে স্পর্শ করার চেষ্টা করেনি। আর সে নিজেই জানে না কিভাবে এইসব ঘটনা ঘটে। আর তখন আমি ভেবেছিলাম এবার হয়তো শেষবার, আর এই মেয়ের সাথে কিছুই ঘটবে না। কিন্তু কয়েকদিন পরে 2 থেকে 3 মাস পেরোতে না পেরোতেই সেই মহিলা আবার তার মেয়েকে নিয়ে আমার ক্লিনিকে হাজির হলো। এবার তো আমি রেগে গেলাম। মনে হলো এরা হয়তো ইচ্ছা করেই এই নাটক করছে। কারণ এটা কিভাবে সম্ভব? কেউ গর্ভবতী হয়ে যাবে আর সে জানবে না, তার মা জানে, এসব কিভাবে সম্ভব? এবার আল্ট্রাসাউন্ড করার ঝামেলা নিলাম না, শুধু ঔষধই লিখে দিলাম। কিন্তু মেয়েটির মা ভীষণ উদ্বিগ্ন ছিল। চোখ থেকে অনবরত অশ্রু ঝরছিল এবং তার হাত পাও কাঁপতেছিল। আর সে তখন বলল, আমি কোথায় যাব যদি আবারও আমার মেয়ের সঙ্গে এমন কিছু ঘটে? তাহলে আমি কি করব? তখন আমি বললাম, মোহতারমা, আজকের যুগে কেউ এতটা বোকা নয় যতটা আপনারা আমাকে ভাবছেন। আপনার মেয়ের সঙ্গে যা হচ্ছে তার অপরাধী হয়তো আপনার বাড়িতেই আছে, অথবা এমন কোনো ব্যাপার আছে যা আপনি আমার কাছে লুকিয়ে রাখছেন। যদি তা না হয় তাহলে দয়া করে নিজের মেয়ের সুরক্ষা করুন, ওকে সবসময় নিজের চোখের সামনে রাখুন। সে বলল, কিন্তু আমি এটা কিভাবে করব? আমি তো শুধু ওকে স্কুলে পাঠাই, আর কিছুই করি না। আমরা তখন কথা বলছিলাম, এমন সময় আমার ক্লিনিকের দরজায় করোনার শব্দ হলো। প্রায় একই বয়সের আরেকটি মেয়ে তার মায়ের সঙ্গে আমার চেম্বারে ঢুকলো। আর তখন সে আমাকে দেখেই বলল, আপনার সঙ্গে আমার কিছু জরুরি কথা রয়েছে। আমি দেখলাম এই মেয়েটির সঙ্গেও একটি 12 থেকে 13 বছরের মেয়ে আছে এবং এই মাও ভীষণ উদ্বিগ্ন ছিল, তার চোখেও জল ছিল। আমি তখন তাকে দেখেই বুঝে গেলাম
গেলাম যে এই ঘটনাটিও আগের মতো। আমি প্রথম মহিলাকে বাড়িতে পাঠিয়ে দিলাম এবং নতুন আগত মহিলার দিকে মনোযোগ দিলাম। আর তখন সে বলল, আমার মেয়ের পেটের ব্যথা নিয়ে আমি খুবই চিন্তিত। ওর সঙ্গে এমন সব কিছু হচ্ছে যা সাধারণত বিবাহিত নারীদের হয়। আমি মেয়েটির দিকে তাকালাম আর তার চেহারা দেখে সবকিছু বুঝতে পারলাম। আমি ওকে আল্ট্রাসাউন্ডের জন্য পাঠালাম। যখন রিপোর্ট হাতে পেলাম তখন আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। এই মেয়েটির সঙ্গে আগেরটির মতো ঘটনা ঘটছে। আমি তখন মেয়েটির মাকে সত্যিটা জানিয়ে দিলাম। বললাম, তোমার মেয়ে গর্ভবতী। তখন তার মা মাথায় হাত দিয়ে বসে পড়ল, বলল, আমি কিছুই বুঝতে পারছি না, এটা কিভাবে সম্ভব। আমি আগের মেয়েটার ঘটনাও তাদেরকে জানিয়ে দিলাম, কারণ এখন মায়েদের এই ব্যাপারে ভাবা দরকার। আমি বললাম, আপনার কোনো ভুল ধারণা হচ্ছে। আপনার মেয়ে যা বলছে তা হয়তো সম্পূর্ণ সত্য নয়। আমি ওর উপরে কোনো অভিযোগ আনছি না, কিন্তু বাস্তবতা আপনাদের চোখের সামনে। আপনি কিভাবে বলছেন যে কিছুই হয়নি, অথচ এমন পরিস্থিতি তৈরি হলো। তখন সে কান্নায় ভেঙে পড়ল আর আমাকে বলল, ম্যাডাম, আমার কোনো দোষ নেই, সে শুধু স্কুলে যায়, তারপর বাড়িতে আসে। আর আমি তখন তাদের আরো খোঁজ নিলাম, জানলাম এই দুই মেয়ে একই বাড়িতে থাকে এবং একই স্কুলে থাকে এবং একে অপরকে চিনে থাকে। দুজনের গল্প প্রায় একই। আমি বললাম, আমি হয়তো এমন কিছু বুঝতে পারবো যা হয়তো সাধারণ মা বুঝতে পারে না। আমাকে একদিন ওদের সঙ্গে থাকতে দিন, আমি নিজেই খতিয়ে দেখব ওদের সঙ্গে আসলে কি ঘটছে, যার ফলে এত ভয়ঙ্কর দৃশ্য সৃষ্টি হচ্ছে। আর তার পরের দিনই আমার ছুটি ছিল। আমি ওদের স্কুলে গেলাম, কিন্তু স্কুলে এমন কিছু চোখে পড়লো না যা সন্দেহজনক ছিল। মালি, দারোয়ান সবাই ভদ্রলোকের মতো ব্যবহার করছে। হঠাৎ খবর পেলাম বহু মেয়েদের কারণ সেই অপরাধী ধরা পড়ছে। জানা গেল এটা আসলে সুইমিং পুল থেকে ছড়াচ্ছে। সুইমিং পুলে একজন পরিচ্ছন্নতা কর্মী মাঝে মাঝে সেখানে গোসল করত এবং সে সেই সময় জঘন্য কাজটি করত যা তার করা উচিত ছিল না, আর যার ফলে পানিতে ভয়ঙ্কর সংক্রমণ ছড়িয়ে পড়ছে। এই সামান্য অসচেতনার কারণে অনেক মেয়ের জীবন বিপন্ন হয়ে পড়ছে। বন্ধুরা, আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।